নে মকবুল, এবার আরো ভালোভাবে চেঁচা। ওই মেয়েটা মানি নয় না? নিশ্চয়ই তোর হাত থেকে বাঁচার জন্য এভাবেই চেঁচিয়েছিল। হ্যাঁ, এভাবেই চিৎকার করেছিল। হ্যাঁ, প্রতিটা মেয়ে তার সম্মান রক্ষা করার জন্য চেঁচায়, দর্শকদের কাছে অনুনয় বিনয় করে। কিন্তু তোরা তো শুনিস না, তোদের কামনা বাসনা তুঙ্গে থাকে তখন। মকবুলের মুখ দিয়ে শুধুমাত্র শব্দ বেরোচ্ছে। তার কণ্ঠে কোনো শক্তি নেই, যেন সে নিজের যন্ত্রণা সহ্য করতে না পেরে কেবল ভয় ও অবিশ্বাসের মাঝে আটকে গেছে। মরার আগে সে যেন নরক যন্ত্রণা সহ্য করছে, যেন তার আত্মা বের হয়ে যাচ্ছে কিন্তু শরীর রয়ে যাচ্ছে। তার শরীর থেকে প্রতিটা ক্ষণ যন্ত্রণার মতো বেরিয়ে আসছে। যুবক পায়চারি করতে শুরু করে, তার পা মাটি ছিঁড়ে যাচ্ছে যেন। পকেট থেকে লাইটার আর সিগারেট বের করে সিগারেট ধরায়, ধোয়ার পর ধোয়া বের হতে থাকে। অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না, শুধু তার সিলআউট স্পষ্ট, যেন এক ভয়ঙ্কর দৈত্য। যুবক ধোয়া ছাড়তে ছাড়তে ঠান্ডা গলায় বলে, এখনই মরতে চাস মকবুল, নাকি এভাবেই থাকতে চাস কয়েক ঘন্টা তোর যন্ত্রণা সমস্ত সাথে? মকবুল তার অসহায় অবস্থায় কেবল মাথা নাড়ে। তার চোখে কেবল হতাশা এবং আক্ষেপ। সে নিজেকে এই মুহূর্তে মরতে চাইছে, এই ভয়ানক যন্ত্রণা থেকে মুক্তি চায়। কিন্তু যুবক তার মনে ভয়ঙ্কর কিছু ভাবনায় মগ্ন থাকে, যেন সে মকবুলকে আরও টেনেও নিয়ে যেতে চায়। সকাল হয়েছে। ঢাকা শহরে পহেলা বৈশাখের প্রথম রোদ যেন নতুন জীবনের সংকেত দিচ্ছে আজ। আকাশের নীল বর্ণ হয়ে উঠেছে কিছুটা ম্লান, আর সূর্যের আলো ঢাকায় এসে পড়েছে মৃদু গরমের মধ্যে। শীতলতার এক অদ্ভুত মিশ্রণ। রাস্তার ধারে পত্রিকা বিক্রেতারা তড়িঘড়ি পত্রিকা বিক্রি করছে, আর বিভিন্ন জায়গা থেকে বৈশাখী মেলায় যাত্রার শব্দ শোনা যাচ্ছে। শহরের ব্যস্ততা আজও কম নয়, তবে বৈশাখের দিনটায় যেন একটু অন্যরকম রঙে আঁকা থাকে সবকিছু। সকালের বাতাসে হালকা সরিষার গন্ধ, আর মানুষজন নিজেদের নববর্ষের সাজে কিছুটা উল্লাসিত হয়ে বেরিয়ে আসে। এই সময় ঢাকা শহরের সড়কগুলো কেবল যানজটে আটকে পড়া নয়, আনন্দে মিশ্রণে পূর্ণ। গাছের পাতাগুলো সূর্যের আলোয় চকচক করছে, আর দূরে কোথাও মিষ্টির দোকানের গন্ধ এসে মনের মধ্যে আনন্দ জাগিয়ে তোলে। আজ পহেলা বৈশাখ। ঢাকার ভেতর যেন নতুন কোনো রকমের আঙিনায় ঢুকছে, যেখানে কিছুটা শান্তি আর আনন্দ মিশে গেছে শহরের গতিশীলতায়। চোখ মেলে তাকাতে আরিশকে দেখে আটকে উঠল ওরা। এখনও তার হাত দুটো বাঁধা, আরিশও বুকের উপর শোয়া, চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে ওর। অরার শরীর হাত ব্যথা হয়ে গেছে, আরিশকে ডাকবে কিনা বুঝতে পারছে না। তার ছেঁড়া মানুষ যদি রেগে যায়, আর অরা শুকনো ঢোক গিলে আশেপাশে নজর বুলাতে লাগলো। এতক্ষণে অরার নরণচরণে আরিশেরও ঘুম ভেঙে গেছে। ঘুম ঘুম চোখে অরার দিকে তাকিয়ে মুচকি হাসলো সে। অরা চুপ করে আছে, হাসবে কি না হাসবে না তাও বুঝতে পারছে না। গতকাল যা করেছিল সে, তাতে আরিশ যে কিছু করেনি সেটা ভাবলেও অবাক হয় ওরা। হয়তো নয়নার ব্যাপারটার জন্যই ছাড় পেয়েছে ওরা। গুড মর্নিং হামিংবার্ড। মর্নিং। ঘুম কেমন হয়েছে? জি ভালো। আরিশ শোয়া থেকে উঠে বসলো, অরার হাতের দিকে তাকিয়ে বলল। আর পালাতে চাইবে কখনো? অরা ভয়ে শুকনো ঢোক গিলে বলল, না আর হবে না। আরিশ বিছানা থেকে উঠে ধীরগতিতে ওয়ার্ড্রপের দিকে এগুলো। অরা তার প্রতিটা নড়াচড়ায় চোখ রেখেছিল, কিছুই বলল না। তবে মনে মনে আশা করেছিল হাত খুলে দেবে এখন, হয়তো কিছুটা মুক্তি মিলবে। কিন্তু আরিশ কিছু বলল না, কিছু করল না। তার হাত না খুলে শুধু এগিয়ে চলল। অরা সশব্দে শ্বাস ফেলল, মনে একদম বন্ধ হয়ে আসা অনুভূতি। তাহলে কি সারাদিন এভাবে পড়ে থাকতে হবে? একে একে সমস্ত আশার কাঠামো ভেঙে পড়ল। আরিশের নির্বিকার আচরণে যেন কিছু একটা ছিঁড়ে গেল অরার ভিতর। তার শরীর থেকে অজানা এক অসহ্যতা ভর করল, যেন সে কোনো বন্দী, কোনো অদৃশ্য শেকলে বাঁধা। অরার হৃদয় জড়িয়ে থাকা ক্ষোভ, হতাশার একাকিত্ব তাকে শ্বাস নিতে দিচ্ছে না। সে অনুভব করছে সময় যেন থেমে গেছে, আর সে এক জায়গায় আটকে গেছে কোনো পরিণতি না পেয়ে। হাওয়ার সুযোগ পাবে না। ফ্রিজে আইসক্রিম রাখা আছে, খেয়ে নিও। আর তালহার থেকে দূরে দূরে থেকেও। অরার দিকে এগুতে এগুতে বলল আরিশ, কাঁধে তোয়ালে তার। অরার বাঁধন খুলে দিচ্ছে। আইসক্রিমের কথা শুনে অরা একটু অবাক হলো। এত কিছুর মধ্যেও আইসক্রিম নিয়ে এসেছে লোকটা। ঠিক আছে। একটু থেমে আবারও বলল সে। একটা কথা ছিল। আরিশ ওয়াশরুমের দিকে যাচ্ছিল, অরার কথায় দাঁড়ালো, এগিয়ে এলো বিছানার দিকে। কি? নয়নাকে দেখতে চাই একবার। ভিডিও কল করে নাও। দীর্ঘশ্বাস ছাড়লো অরা, মাথা নিচু করে নিচু স্বরে বলল, আপনার কি মনে হয় না ওর সাথে দেখা করা উচিত আমার? খুব মনে হয়, কিন্তু শেষে দেখা গেল রাস্তায় বসে আবারও পালিয়ে গেলে তুমি। তখন তখন আমি বউ কোথায় পাবো হামিংবার্ড? আগেই বলেছি, বিয়ে যখন করেছি ভালোবাসি আর না বাসি, তোমাকে আমার সাথেই থাকতে হবে, ওকে? আরিশ কথা বলতে বলতে কোনো অনুমতি না নিয়ে অরার গলায় চুমু খেলো। অরা কোনো প্রতিক্রিয়া দেখাতে পারল না, কেবল বাচ্চাদের মতো চুপচাপ তাকিয়ে থাকলো, যেন সে পুরোপুরি অবশ হয়ে গেছে। আরিশ নিজের কাজ সেরে সোজা ওয়াশরুমে ঢুকে গেল, দরজা আটকে দিল। এতক্ষণে অরার শরীর যেন জমে গেছে, আচ্ছন্ন হয়ে গেছে।
বেচারা ওরা গতকাল কি ভুলটাই না করেছে সেটাই ভাবছে এখন। এর থেকে পালিয়ে বাবার বাড়ি নয় অন্য কোথাও যেতে হবে, নয়তো যতবার পালাবে ততবারই ধরা পড়ে যাবে, সাথে শাস্তিও ভোগ করতে হবে। ওরা সোজা হয়ে বসে, বিছানা ছেড়ে উঠে কয়েক পা হাঁটে। শরীর ব্যথা হয়ে গেছে, নিজেকে খাঁচায় বন্দি পাখির থেকে অসহায় মনে হচ্ছে ওরার। পালাতে হবে, অনেক দূরে চলে যাবে সে। এমন মানুষের সাথে একসাথে থাকা যায় না, কখনো না। খুব তো গেলে শপিং করতে, কই একটাও নতুন পোশাক তো দেখলাম না। ডাইনিং রুমে আসতে সাবিহার প্রশ্নের সম্মুখীন হতে হলো ওরাকে। আরিশ একটু আগেই বেরিয়ে গেছে, ওরা ফ্রেশ হয়ে নাস্তা করতে এসেছে সবে। তামান্না খাবার পরিবেশন করছে, তাসলিমা খাতুন তালহার সাথে কী সব জায়গা জমি নিয়ে আলাপ আলোচনা করছেন। অনলাইনে অর্ডার করে নেব। ওরার সংক্ষিপ্ত উত্তর, খেতে বসেছে সে। নেহাত আরিশের আত্মীয় বলে সেদিন চুপ করেছিল ওরা, কিন্তু আরিশ যখন বলেছে তার আত্মীয় স্বজনের মন রক্ষা করার প্রয়োজন নেই তার, তখন থেকেই সাবিহার করা অপমানের জবাব দেওয়ার জন্য মুখিয়ে আছে ওরা। সাবিহার দৃষ্টিতে আরিশের প্রতি তার অনুভূতি, ভালো লাগা বোঝা যায়। এই কয়দিনে ওরাও বেশ বুঝতে পেরেছে সেটা। শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। কি আছে তোমার যা দিয়ে আরিশকে মুগ্ধ করতে পারবে? যেমন ফিগার তেমন সাজগোজ। বোরিং। এই ফিগার আর সাজগোজেই আপনার ভাই ফিদা আমার উপর। ভাই হয় আপনার, কিভাবে বলি বলুন তো? লোকটা একদম পাগল করে ছাড়ে আমায়। সাবিহার কপালে ভাঁজ পড়েছে, বোবার ও মুখে দেখি আজ কথা ফুটেছে। এতদিন তো মিনমিনে বেড়াল ছিল মেয়েটা। অসভ্য, বয়সে এতটুকু অথচ কিসব ভাষা। আপনিই বলেন ফিগার সাজগোজ মুগ্ধ হওয়ার কথা। সেসব যদি অসভ্যতা না হয়, তবে আমার কথায় অসভ্যতা হবে না আপু। সাবিহা খাওয়া ছেড়ে উঠে গেল, রাগে শরীর জ্বলছে তার। আরিশের সামনেই এমন ভালো নাটক করে মেয়েটা, অথচ কি চ্যাটাং চ্যাটাং কথা তার। কি রে সাবিহা, এভাবে হনহনিয়ে যাচ্ছিস কেন? সাবিহাকে ওভাবে চলে যেতে দেখে তাসলিমা খাতুন ডাকলেন, কিন্তু সাবিহা সোজা নিজের ঘরের দিকে এগোলো। ব্রেকফাস্ট শেষে নিজের ঘরে এসে মায়ের নাম্বারে কল দিল ওরা, বোনের সাথে কথা বলতে হবে। হ্যালো মা, নয়না কেমন আছে? নয়না ঠিক আছে ওরা, কিন্তু একটা ঘটনা ঘটেছে। ওরা চিন্তিত স্বরে শুধায়। কি হয়েছে? মকবুলকে খুন করা হয়েছে। ওরা চমকায়। কি? কে করলো? তা তো জানি না, সকাল হতে স্থানীয় লোকের নজরে আসে বিষয়টা। খুব বাজেভাবে খুন করা হয়েছে তাকে। পায়ের নখ তুলে ফেলা হয়েছে, ঠোঁট সেলাই করা, হাত পা থেতলে দেওয়া, আর আর কি মা? কাপ্পা কাপ্পা গলায় জিজ্ঞাসা করলো ওরা। রোকসানা মল্লিক ভীত কণ্ঠে বললেন। বিষের সঙ্গে সূচ ফোটানো হয়েছে। ওরা ভয় পায়। রোকসানা বিষয়টা বুঝতে পেরে বলে। ভয় পাস না, কাজটা যেই করুক একদম ঠিক করেছে। পুলিশ বলাবলি করছিল কোনো সিরিয়াল কিলারের কাজ এটা। মা, আমি পরে কথা বলবো। বোনের খেয়াল রেখো। ওরার হাত থেকে ফোনটা ফ্লোরে পড়ে গেল, আর ওরাও একদম অবচেতন হয়ে বসে পড়ল। তার কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা জমে উঠেছে, যেন দুশ্চিন্তার ভয় একত্রে তাকে গ্রাস করেছে। যে যাই বলুক, ওরা জানে এই সবই আরিশের কাজ। গতকাল যেভাবে আরিশ রেগেছিল, তাতে এসব করা তার জন্য একেবারেই তুচ্ছ ব্যাপার। ওরার মনের মধ্যে সন্দেহের মেঘ আরো ঘন হয়ে আসে। নিশ্চয়ই সে লোক দিয়ে সব করিয়েছে, কারণ আরিশ তো সারা রাত ওরার সাথেই ছিল, কোথাও তার শরীরের গতিবিধি ছিল না, এক মুহূর্তের জন্য আলাদা হয়নি। ভাবি, কি হয়েছে আপনার? এভাবে মেঝেতে বসে আছেন কেন? রুমে ঢুকেই অরার এমন অবস্থায় বসে থাকতে দেখে থমকে গেল তামান্না। সাধারণত এই ঘরে সে ঢুকতো না কখনো, কিন্তু আজ আরিশ বাসায় নেই, তাই সংকোচটাও নেই তেমন। তামান্নার হঠাৎ প্রবেশে ভেঙে গেল অরার ভাবনার সুতো। মেয়েটার শরীর ঘেমে একেবারে ভিজে গেছে। ভয়, উদ্বেগ আর মানসিক চাপ সব মিলে এক অসহ্য অবস্থা। পাগলের সঙ্গে হয়তো সংসার করা যায়, কিন্তু একজন সাইকোপ্যাথ, একজন খুনির সঙ্গে। ভাবি, হ্যাঁ তামান্নাপু, বলুন, কিছু দরকার? আমার দরকার নেই কিছু, কিন্তু আপনার কি হয়েছে? এমন করে মেঝেতে বসে আছেন কেন? আর এমন অদ্ভুতভাবে কথা বলছেন কেন? অরা ধীরে ওড়নায় চোখ মুখ মুছে এক চিলতে হাসি দিল, বলল। না তো, কিছু হয়নি আমার। তাই নাকি? না হলে ভালো। দুপুরের জন্য কি কি রান্না করব একটু বলে দিন। যা খুশি করো তুমি। দরকার হলে চাচির সঙ্গে পরামর্শ করে নিও। আমি একটু বাইরে যাব। মেঝে থেকে উঠে দাঁড়ালো অরা। তার চেহারায় স্পষ্ট বিভ্রান্তির ছাপ। তামান্না ঠিকই বুঝে ফেললো অরার কিছু একটা হয়েছে, এবং সেটা মোটেও ছোটখাটো কিছু নয়। কোথায় যাবেন? ভাইয়া তো এখনো ফেরেনি, একা যাবেন? নিজের কাজ করো তুমি। তোমার ভাইয়ার অনুমতি ছাড়া আমি বাইরে যেতে পারবো না, এমন কোনো ফতোয়া কি জারি হয়েছে? তামান্না মাথা নিচু করে ফেললো। এবার আর কোনো সন্দেহ রইল না। অরা পালাতে চাইছে, এবং কেন পালাতে চাইছে সেটা খুব সহজেই বোঝা যাচ্ছে। কোন মেয়ে বা এসব সহ্য করতে পারে? না ভাবি, আপনি যান, সাবধানে যাবেন। ওকে তামান্না আপু।
তামান্না চলে যেতেই অরা লম্বা নিঃশ্বাস ফেলে ঘরের বাইরে পা দিল। জীবন তাকে কোথায় নিয়ে যায় এটা এবার দেখার পালা। ঝিম ধরা দুপুর, কাচের জানালার ওপারে মেঘলা আকাশ, গাছে গাছে হালকা বাতাসের খেলা। শহরের কোলাহল যেন একটুখানি থেমে গেছে, চারিপাশে একটা মিষ্টি নিস্তব্ধতা। এই নিস্তব্ধ দুপুরে একটি আধুনিক অফিস বিল্ডিং এর 6 তলায় এক কাচ ঘেরা কেবিনের মুখোমুখি বসে আছে দুই পুরনো বন্ধু, আরিশ ও মেহরাব। পুরো নাম মেহরাব চৌধুরী, পেশায় একজন ইঞ্জিনিয়ার। আরিশের বাল্যবন্ধু সে। আরিশ আজও প্রতিদিনের মতোই গাঢ় কালো শার্ট আর প্যান্ট পরেছে, কবজিতে একটা সাদা ডায়ালের ঘড়ি, আর পায়ের নিচে চকচকে কালো বুট। কালো যেন ওর অভ্যেস, অথবা শোকের প্রতীক, মনের গভীরকে শোককে শরীরে ধারণ করে রাখা কিংবা অন্য কিছু। আর তার সামনে বসা মেহরাব চৌধুরী, পেশায় একজন ইঞ্জিনিয়ার। বয়সে সমান হলেও চেহারা একটু বেশি প্রাণবন্ত, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মুখের নরম শৈথিল্য। এমন এক ছেলে মানুষই মায়া আছে যার পাশে দাঁড়ালে অনেক কিছুই বলা সহজ মনে হয়। চোখে রিমলেস চশমা, হালকা নীল শার্টের উপর স্লিভ গুটিয়ে রেখেছে, সঙ্গে সাদা প্যান্ট আর বাদামি লোফার। গলা স্বরে একটা স্থির শান্তি থাকে সব সময়, আর মুখে মৃদু হাসি। দুজনের মাঝে টেবিলে রাখা 1 কাপ করে কফি, কিন্তু কেউই ছুঁয়ে দেখেনি তা। ওরার আশেপাশে থাকলে আমার কেমন শান্তি শান্তি লাগে, মনে হয় জগতের যাবতীয় অশান্তি ভুলে গেছি আমি। এটা কেমন হয় তুই জানিস? আরিশের কণ্ঠে ছিল একরাশ অব্যক্ত অনুভূতির ছায়া, যেন দুপুরের ওই নরম রোদটাও থমকে গিয়ে শোনার চেষ্টা করছে তার মনের কথা। মুচকি হাসলো মেহরাব। ছোটবেলা থেকেই চেনে ওকে, একসাথে বড় হওয়া, একসাথে স্কুল কলেজ, খেলাধুলা, ঝগড়া, আলাপ সবই। তাই বন্ধুর মনের খুঁটিনাটি বুঝে ফেলতে তার সময় লাগলো না। মানুষ তার কাছেই শান্তি পায় যাকে সে ভালোবাসে। ভালোবাসার মানুষের সংস্পর্শে গেলে মনে হয় পৃথিবীর সব দুঃখ কষ্ট উবে গেছে। সময় থেমে যায়, হৃদস্পন্দন অদ্ভুতভাবে বেড়ে যায়। ভাবিকে ভালোবেসে ফেলেছিস তুই আরিশ? মেহরাবের কথায় থমকে গেল আরিশ। ভালোবাসা? সে কি সত্যি ভালোবাসে অরাকে? এক মুহূর্তে যেন সবকিছু ধাঁধার মতো লাগলো তার কাছে। নিজের এলোমেলো অনুভূতির জট খুলতে না পেরে বন্ধুর সাথে শেয়ার করেছিল, কিন্তু এমন স্পষ্ট উত্তর পাওয়ার জন্য প্রস্তুত ছিল না সে। অবাক চোখে মেহরাবের দিকে তাকিয়ে রইল আরিশ। দুপুরের আলো একটু একটু করে কেবিনের জানালায় ঢুকে পড়ছে, যেন তার মনের গহীনেও আলোর রেখা ফেলতে চায়। ভালোবাসা? আরিশের গলায় ধরা পড়ে হালকা কাঁপুনি। ভালোবাসা বলতে পৃথিবীতে কিছুই নেই মেহরাব। আমার পক্ষে ওরাকে ভালোবাসা সম্ভব? কখনো না, অসম্ভব এটা। মেহরাব শান্ত গলায় বলল, ভালোবাসা কখনো হিসেব মেনে চলে না আরিশ। এটা যুক্তি বোঝে না, সময়ও মানে না। কোনো এক মুহূর্তে কারো পাশে দাঁড়িয়ে হঠাৎই মনে হয় এই মানুষটা না থাকলে ঠিকই কিছুই ঠিকঠাক চলবে না। তার হাসি, তার চোখের রোদ মাখানো বিকেল, সবকিছুই তখন নিজের জীবনের প্রয়োজন হয়ে দাঁড়ায়। তুই অরার প্রতি যা অনুভব করিস সেটা ভালোবাসা। নিজের স্ত্রীকে ভালোবাসা তো অস্বাভাবিক কিছু নয় আরিশ। বিয়েটা যেভাবেই করিস না কেন, থাকিস তো একসাথেই। আরিশ চুপ করে গেল। হঠাৎই বাইরে মৃদু বৃষ্টি নেমে এলো। জানালার কাচ বেয়ে ফোটার মতো যেন তার নিজেরই অনুভূতিগুলো গড়িয়ে পড়তে লাগলো। একসাথে থাকি বলে হয়তো ভালো লাগা তৈরি হয়েছে মেহরাব, এর চেয়ে বেশি কিছু না। তুই নিজের মনকে জিজ্ঞেস করিস, সব উত্তর পেয়ে যাবে আরিশ। দেখ, জীবন এক জায়গায় থেমে থাকে না। অতীতে তোর মা। মা নয়, ভদ্রমহিলা বল। হঠাৎ করে আরিশের চোখ মুখে অদ্ভুত এক পরিবর্তন এলো। চোখের পাতার নিচে টান পড়ে গেল, কপালের শিরাগুলো রীতিমতো ফুঁসে উঠল। মেহরাব জানে এই সময় ওর বন্ধুর সঙ্গে তর্কে যাওয়া বিপজ্জনক, তবুও দীর্ঘশ্বাস ফেলল সে। এই অসুস্থ আরিশকে সে আর কদিন দেখবে? ছোটবেলায় নিজের মায়ের হাতে নির্যাতনের শিকার হয়েছিল আরিশ। সেই নারীর পরকীয়া, বাবাকে ছেড়ে চলে যাওয়া, প্রতিনিয়ত মানসিক শারীরিক অত্যাচার, সবকিছু এক বিশ্রী ছায়ার মতো জমে আছে ওর মনের গভীরে। ফলে মা শব্দটাই তার কাছে এক ভয়ানক ট্রিগার হয়ে দাঁড়িয়েছে। কোনো মমতা নয়, বরং ঘৃণা, তীব্র বিদ্বেষ জড়িয়ে আছে সেই শব্দে। সরি আরিশ, আমি শুধু বলতে চাচ্ছি, তোর জন্মদায়ী মা খারাপ ছিলেন বলে পৃথিবীর বাকি মায়েরা, নারীরা খারাপ না। হাতের 5 আঙ্গুল যেমন সমান হয় না, তেমনি পৃথিবীর মানুষগুলোও একরকম না। আমি জানি তুই ভেতরে ভেতরে খুব সেন্সিটিভ, কিন্তু সেই সংবেদনশীলতাই তো আজ ক্ষতবিক্ষত হয়ে গেছে। তোর চিকিৎসার দরকার আরিশ। প্লিজ, এবার অন্তত একজন সাইকিয়াট্রিস্টের কাছে যা। ওরা ভাবে কি তোকে নিয়ে একটা স্বাভাবিক জীবন কাটানোর অধিকার নেই? এক মুহূর্তের নীরবতা, তারপর ঠান্ডা অথচ বিষাক্ত গলায় বলল আরিশ, তোকে কতবার বলবো মেহরাব, আমি সুস্থ, পুরোপুরি সুস্থ। জেসি পরে আমাকে পাগল প্রমাণ করতে আসবি না। তার চোখে এক ধরনের আগুন, অপরাধবোধ আর রাগের মিশ্র ছায়া। মেহরাব তাকিয়ে রইল বন্ধুর সেই চিরচেনা ভাঙা মানুষটার দিকে।
এই মানুষটা কারো উপর ভরসা করতে শিখেনি ভালোবাসা নিতে, শুধু ধরে রাখতে চায়, টেনে রাখতে চায় জোর করে যেভাবেই হোক। অরার প্রতি ওর ভালোবাসাও সেই জোর করে আঁকড়ে ধরা ভালোবাসা, যেখানে স্বাধীনতা নেই, শুধু দাবি আছে। মেহেরাবের গলা ভার হয়ে এলো, কিছু বলার মতো শব্দ খুঁজে পেল না সে। রোগী যদি নিজেই স্বীকার না করে যে সে অসুস্থ, তবে তাকে আর কেউ আরোগ্য দিতে পারে না। আরিশ তো শুধু একজন ভাঙা মানুষ না, সে এক বিস্ফোরণ যে নিজেকেও পোড়ায় আর আশেপাশের মানুষকেও। ফোনের রিংটোনের হঠাৎ ওঠা শব্দে চমকে উঠল আরিশ। ঝিমধরা দুপুরে এই শব্দটা যেন একটা তীক্ষ্ণ ছুরি হয়ে কেটে গেল ঘরের নিস্তব্ধতা। মেহেরাব হালকা হেসে বলল, কোনো জরুরি কল মেবি, কথা বল, আমি বিরক্ত করব না। আরিশ মাথা নাড়িয়ে ধীরে টেবিলের উপর রাখা ফোনটা হাতে তুলে নিল। স্ক্রিনে নাম দেখে থমকে গেল সে। দেলোয়ার ভাই, দেলোয়ার খান, বাড়ির গেটের দারোয়ানদের মধ্যে একজন সে। আরিশ কল রিসিভ করলো সে। হ্যাঁ বলুন দিলওয়ার ভাই, কি হয়েছে হঠাৎ? ওপাশ থেকে কিছুক্ষণ চুপ থেকে দেলোয়ার গলাটা একটু নিচু করে বলল, স্যার, ওই আরাভাবে। কথাটা মাঝপথেই থেমে গেল। অরার নাম শুনে আরিশ যেন পলকেই বদলে গেল। চোখে অস্বাভাবিক আলো, কণ্ঠে ছায়া নামলো তীব্র উত্তেজনার। কি হয়েছে ওর? বলুন, কোথায় ওরা? অ্যান্ড ভাবি বাসা থেকে বেরিয়ে গিয়েছেন স্যার। ওই ছেলেকে দেখলাম গাড়ি নিয়ে এসেছিল, কথাবার্তা শুনে বুঝলাম। কি বুঝলেন? স্পষ্ট করে বলুন। রাগে দপদপ করতে লাগলো আরিশের শরীর, গলার স্বর কাঁপছিল, ঠিক যেন এক থমকে রাখা বিস্ফোরণ অপেক্ষা করছে ফাটার জন্যে। আমার মনে হয় ভাবি হয়তো আর ফিরবেন না, পালিয়ে গিয়েছেন। এই কথাটুকুই যথেষ্ট ছিল। আরিশ কানে ফোন ধরে থাকা অবস্থায় সেটা ছুঁড়ে ফেলল ফ্লোরে। থেমে থাকা নিস্তব্ধতাকে এবার শব্দ করে ছিন্ন ভিন্ন করে দিল তার আচরণ। ফোনটা টুকরো হয়নি, তবে ফ্লোরে পড়তে একটা ঠাস শব্দে কাঁপল কেবিনের বাতাস। মেহরাব আতকে উঠে বলল, আরিশ, কি হয়েছে? ভাবি ঠিক তো আছেন? কোনো জবাব দিল না আরিশ। গম্ভীর ভয়ঙ্কর চেহারা নিয়ে সে দাঁড়িয়ে পড়ল চেয়ার থেকে। চোখ দুটো লালচে হয়ে উঠেছে, যেন তাতে রক্ত জমে আছে। সে আমাকে ঠিক থাকতে দিচ্ছে না মেয়েরা, আমার মাথা সব গুলিয়ে যাচ্ছে। আমাকে যেতে হবে এখনই। আরিশ, দয়া করে শান্ত হয়ে। কিন্তু মেহরাব আর কিছু বলার আগে আরিশ কেবিনের দরজা ঠেলে দ্রুত বেরিয়ে গেল। পেছনে রয়ে গেল মেহরাব, তার চোখে দুশ্চিন্তার ছায়া, ঠোঁটে আটকে থাকা একটা দীর্ঘশ্বাস। মকবুলের লাশ পুলিশ তুলে নিয়ে গেছে দুপুরের দিকে। নয়নাদের বাড়ির পেছনে সেই পরিত্যক্ত মাঠটা এখন ঘিরে রেখেছে হলুদ টেপ। মানুষের কৌতূহলী ভিড়, আর থেমে থেমে শোনা যাচ্ছে ফিসফাস। লালচে মাটির উপর এখনও শুকিয়ে যাওয়া রক্তের ছোপ, তার চারিপাশে ঘাসে কয়েকটা চাপা দাগ। কিন্তু যেভাবে একটা মৃতদেহ ওজন নিয়ে পড়ে থাকে, তেমন ভারী ছাপ নেই, যেন কারো হাতে টেনে এনে সাবধানে নামিয়ে রাখা হয়েছে। ইন্সপেক্টর রুহুল আমিন শহরের অপরাধ তদন্ত বিভাগের তীক্ষ্ণ নজরওয়ালা অফিসার সিগারেট জ্বালাতে জ্বালাতে চারিপাশ দেখে বললেন, ধর্ষণের চেষ্টা, তারপর মকবুলকে বেঁধে ফেলে রাখা এবং শেষে এমনভাবে খুন। ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর নওরোজ হোসেন নিচু হয়ে মাটি স্পর্শ করলেন। হাতের গ্লাভসে সামান্য শুকনো কাদা লেগে গেল। রুহুল ভাই, তিনি ধীরে বললেন, মকবুলের শরীরে রিগরার মর্টিসের যে অবস্থা, তাতে ধরে নেওয়া যায় মৃত্যু হয়েছে প্রায় 12 থেকে 14 ঘন্টা আগে। সময়টা মিলে যাচ্ছে, এটা সম্ভবত রাত 2টার দিকে খুন হয়েছে। রুহুল ভুরু কুচকে তাকায়। মাঠ থেকে মকবুলকে নিয়ে যাওয়া, ঠিক ওই সময় কেউ কিছু দেখেনি। ক্যামেরা। এসআই তুহিন রহমান, সদ্য পদোন্নতি পাওয়া কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন তরুণ অফিসার, তখনই একটা কাগজ বাড়িয়ে দেয়। স্যার, কাছে যে গুদাম ঘরের সামনে রাস্তায় ক্যামেরা আছে, সেটা খারাপ ছিল 4 দিন ধরে। রুহুল শ্বাস ফেলে। নওরোজ আবার বলেন, আরও খেয়াল করার মতো বিষয়, মৃতদেহের তাপমাত্রা কমে গিয়েছিল অনেকটাই, এমনকি শরীরের নিচের দিকটা একটু বেশি ঠান্ডা ছিল। এটা হয় তখন যখন লাশ নিচে কোনো ঠান্ডা জায়গায় কিছুক্ষণ পড়ে থাকে, সিমেন্টের মেঝে বা স্টোন ফ্লোর। মাটি তো এমন নয়। তিনি থেমে গিয়ে ঘাসের ছায়ার মতো লম্বা দাগ দেখান। এটা টানার দাগ। ধরো কেউ মৃতদেহে একটা বস্তায় ভরে এনে গাড়িতে, তারপর এখানে নামিয়েছে। রুহুল এবার কড়া স্বরে বলেন, তাহলে খুন হয়েছে অন্য কোথাও, দেহ নিয়ে এসে এখানে ফেলে গেছে, তাও সাবধানে, যেন মনে হয় এটাই ঘটনার স্থান। তুহিন প্রশ্ন করল, স্যার, তাহলে এতটা কষ্ট করে আবার এখানে ফেলে গেলেন কেন? কাউকে ধোকা দেওয়ার জন্য? নওরোজ একটু হেসে বলেন, হয়তো খুনি চাই আমরা ভুল জায়গায় খুঁজি। তাহলে কি সত্যি এটা সিরিয়াস কিলার স্যার? খুনের ধারণ তো আগের খুন তার মতোই। সোলাইমান মল্লিকের পরিবারের লোকজনের উপর থেকেও সন্দেহ কমছে না। তুহিন কিংবা আরিশ খান, নাকি অন্য কেউ, বুঝতে পারছি না।
এটুকু বলে নওরোজ চুপ করে গেলেন। তিনজনের মনেই অনেক প্রশ্ন। শহরের দুই জায়গায় পরপর দুটো একই রকম খুন কি আদৌ কাকতালীয় নাকি পরিকল্পিত খুন? ডুপ্লেক্স বাড়িটার সামনে এসে গাড়ি থামালো আকাশ। গাড়ির পাশের সিটে বসে আছে ওরা। চোখে মুখে ভয়, আতঙ্ক, দুশ্চিন্তা সবকিছু একসঙ্গে মিশে এক অদ্ভুত চাপা অস্থিরতা তৈরি করেছে। তার নিঃশ্বাসগুলো যেন বুকের ভেতর আটকে আছে। আকাশ এক চিলতে হাসি নিয়ে গাড়ি থেকে নেমে ওরার পাশে দরজাটা খুলে দিল। বের হয়ে আসেন ম্যাম সাহেব। মিষ্টি কণ্ঠে বলল সে। আমার ছোট্ট কুটিরে আপনাকে স্বাগত জানাচ্ছে। আকাশের এমন মধুর আচরণে মুহূর্তের জন্য হলেও ঠোঁটের কোণ একটুখানি হাসি রেখা ফুটে উঠল ওরার। কিন্তু সে হাসি ছিল ক্ষণিকের, রোদ্দুর ম্লান কাপা। আকাশ হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। ওরার হাত ধরে তাকে গাড়ি থেকে নামাতে চায়। সেই বাড়িয়ে দেওয়া হাতটার দিকে তাকে কিছুটা থমকে গেল ওরা। মনে হলো যদি আরিশ কোনোভাবে দেখে ফেলে, সেই চিন্তায় বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, গলা শুকিয়ে এলো। আকাশের চোখে কৌতূহল। মেয়েটার মুখে এমন ভয়ার্ত ছায়া কেন? আতঙ্কের গভীরতা আকাশের অভিজ্ঞ চোখে স্পষ্ট। তবে সে কিছুই জিজ্ঞাসা করল না। ওরা তাকে কিছুই বলেনি, কেবল ফোন করে বলেছিল নিতে আসতে। আকাশও কোনো কারণ জিজ্ঞাসা করেনি, কোনো প্রশ্ন ছাড়াই শুধু নির্ভরতায় গাড়ি নিয়ে চলে এসেছিল খানবাড়ির গেটের সামনে। আকাশ জানে ওরা যদি চায় একদিন নিজেই সব বলবে, তাই সে অপেক্ষা করছে নিশ্চুপ ধৈর্যের সাথে। ওরা কি হয়েছে? এসো। আকাশের কণ্ঠে উদ্বেগের ছোঁয়া। চমকে উঠে হুঁশ ফেরে ওরার। চারিপাশটা যেন ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে। লম্বা একটা নিঃশ্বাস ফেলে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে। নিজের মনেই বারবার বলছে, আরিশ এখন অনেক দূরে, সে কিছুতেই এখানে আসতে পারবে না। না, পারবে না। এই নিজেকে বোঝানোর মধ্যেই ধীরে ধীরে হাত বাড়িয়ে আকাশের হাতে নিজের হাত রাখলো ওরা। আকাশ তার সেই কাপা হাতটা নরম করে ধরলো। চোখে মুখে প্রশান্তির ছাপ, যেন বলতে চায় আমি আছি। হালকা একটা হাসি নিয়ে ওরাকে গাড়ি থেকে নামিয়ে আনলো সে। মাটিতে পা রাখতে ওরা ধীরে ধীরে হাত সরিয়ে নিল। কোনো কথা না বলে চুপচাপ পাশে পাশে হাঁটতে লাগলো দুজন। নীরব দুপুরের ভেতর দিয়ে তারা এগিয়ে চলল ডুপ্লেক্স বাড়িটার সীমানার দিকে। দেলোয়ার ভাই, ওরা কার সঙ্গে গেছে? পরন্ত বিকেলের নরম আলোয় গেটের কাছে দাঁড়িয়ে আছে আরিশ। তার মুখ থমথমে, চোখে ঘোলা রাগের ছায়া। এলোমেলো চুল, অগোছালো পোশাক। অসাবধানে প্রমাণ দিচ্ছে দীর্ঘ সময় ধরে সে শুধু ছুটেই বেরিয়েছে। চোখে মুখে ক্লান্তি, কিন্তু দৃষ্টিতে আগুন। দুপুর থেকে শহরের সম্ভাব্য প্রতিটা জায়গা খুঁজেছে সে। অরার বাবার বাড়ি, বন্ধু বান্ধবদের বাসা, এমনকি কলেজ অবধি। তবুও কোথাও অরার কোনো হদিস পায়নি। যেন মেয়েটা এক নিমিষে হাওয়া হয়ে গেছে। শেষ অবধি হাল ছেড়ে খানভিলা ফিরেছে সে। ভেতরটা অজানা এক ভয় আর ক্রোধে ভরে আছে। আর এসেই গেটের দারোয়ান দেলোয়ারকে চেপে ধরল। দেলোয়ার কিং কর্তব্য বিমূঢ় ভয়ার্ত চোখে তাকিয়ে আছে আরিশের দিকে। আমি কিভাবে বলবো স্যার? কণ্ঠটা কাঁপছে তার। আমি তো জানি না উনি কার সঙ্গে গিয়েছেন। কেউ এলে নামও বলেনি। আমি তো শুধু গেট খুলেছি। আরিশ দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করার চেষ্টা করছে, কিন্তু তার শরীর কাঁপছে রাগে। মনে পড়ল তামান্না। হ্যাঁ, সে নিশ্চয়ই কিছু জানে। সবসময় তো ওরা ছায়ার মতো লেগে থাকে। আর কোনো কথা না বলে দেলোয়ারকে পাশ কাটিয়ে বাড়ির ভেতর ঢুকে গেল আরিশ। দরজা খোলা ছিল। তালহা সদ্যই ফিরেছে বাসায়। আরিশ কেমন তেতে উঠে হন্তদন্ত হয়ে ঢুকতে দেখে তালহার চোখ হে ভীষণ অবাক ভাব। ভাইয়া, কি হয়েছে? এনিথিং রং? কিন্তু কোনো উত্তর নেই। আরিশ কেবল কণ্ঠে বজ্র গর্জন এনে চিৎকার করে উঠল, তামান্না, তামান্না, এদিকে আয় ফাস্ট। তালহা কেঁপে উঠল। ভাইয়ের এমন রূপ সে সচরাচর দেখে না। যত রাগী হোক, তালহার সঙ্গে এমন তর্জন গর্জন কখনো করেনি সে। ভেতরে ভেতরে একটা অজানা আশঙ্কা জন্ম নিচ্ছে তালহার বুকেও। আরিশের ডাক শুনে নিজের ঘর থেকে প্রায় দৌড়ে বসার ঘরে এলো তামান্না। চেহারায় আতঙ্ক, চোখে বিস্ময়। দরজার চৌকাঠে দাঁড়িয়ে গেল কয়েক সেকেন্ডে। আরিশের হাতে ধরা পিস্তল দেখে। ওটা সে চেনে, আগেও দেখেছে। লাইসেন্সধারী অস্ত্র জানে সে। তবু আজকের পরিস্থিতি একেবারে আলাদা। সেই পিস্তলের হ্যান্ডেলে যেন জমে আছে ক্রোধের আগুন। আরিশের মুখের ভঙ্গি দেখে মনে হচ্ছে আজ কিছু একটা ঘটবে। তামান্নার মুখ শুকিয়ে এলো, ঠোঁট কাঁপে, গলা দিয়ে শব্দ বেরোয় না। তবে কথা বলতেই হবে, নয়তো আরিশ আরও রাগান্বিত হয়ে যাবে নিশ্চিত। জি ভাইয়া। কণ্ঠটা খুব নিচু, যেন একটা বাতাসও তা ছিন্ন করে ফেলতে পারে। ওরা কোথায় গেছে? কার সঙ্গে? তামান্না একটু পেছনে সরে যায়। চোখ বড় বড় হয়ে গেছে তার। কপাল বেয়ে নেমে আসা ঘামের ফোঁটাগুলো তার ভেতরের অস্থিরতায় জানান দিচ্ছে। কণ্ঠ রুদ্ধ, কথাগুলো জড়িয়ে যাচ্ছে। আমি জানি না ভাইয়া, ভাবি শুধু বললেন একটু বের হবেন। আমি আর কিছু জিজ্ঞেস করিনি। আরিশ সামনে পা বাড়ালো এক ধাপ। বাড়িতে সবাই থাকতে ওরা পালিয়ে গেল কিভাবে? তার চোখ দুটো ঠিক যেন শিকারীর চোখ। ভয় নয়, বরং অন্যদের মধ্যে ভয় ছড়িয়ে দিতে চায় যেন। সাবিহা চুপ করে দাঁড়িয়ে আছে এক কোনায়, ঠোঁট চেপে রেখেছে। ইচ্ছে করছে অনেক কিছু বলতে, ঝাড়ি দিতে, কিন্তু মুখ খোলেনি, অন্তত এখনো না। তালহা কেমন গুটিয়ে আছে। এতক্ষণে সবকিছু তার স্পষ্ট হয়ে গেছে, অন্তত অরার সিদ্ধান্তের ধরনটা। সোফায় বসে থাকা তাসলিমা খাতুন ঠোঁটে বাঁকা হাসি টেনে নিচু স্বরে নিজের মনেই বললেন,
ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। এখন অন্তত সাবিয়ার সাথে আরিশের কিছু হওয়ার সম্ভাবনা আছে। তার মুখে সেই অতৃপ্ত আত্মতুষ্টি যেন ছায়ার মতো বসে আছে ঘরের প্রতিটি কোণে। তালহা এগিয়ে এসে গলা নরম করে বলল, ভাইয়া শান্ত হও। দেলোয়ার ভাইকে ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করে দেখো ভাবি যে গাড়িতে গিয়েছেন কোনোভাবে গাড়ির নম্বর দেখেছিল কিনা, সেই সূত্রে হয়তো। হঠাৎ করে আরিশ থেমে গেল। ঠোঁটের কোণে এক চিলতে ঠান্ডা হাসি খেলল। তালহা চমকে গেল। এই অদ্ভুত হাসি সে চেনে না। আরিশ মনে কিছু হিসাব করছে। দেলোয়ার তো কিছু একটা বলতে চেয়েছিল গাড়ির নম্বরের কথা, কিন্তু তখন তার রাগের আগুনে কিছুই মুখ ফুটে বলতে পারেনি বেচারা। চোখ জোড়া হঠাৎ জ্বলে উঠল আরিশের। তালহা, দেলোয়ারকে ডেকে আনো এখনই। ঘরে মুহূর্তে শীতল একটা চাপা স্রোত নেমে এলো, যেন ঝড়ের ঠিক আগের মুহূর্ত। মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই খবরটা শুনে যেন শরীরটায় হঠাৎ করে ঝাঁকুনি খেয়েছে রোকসানার। বুক ধড়ফড় করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নয়নাও পাশেই বসে আছে, চোখে মুখে গভীর দুশ্চিন্তা। মেয়েটা যেন এক লহমায় বড় হয়ে গেছে। অফিস থেকে ফেরার পরপরই সোলাইমান মল্লিক সব শুনেছেন। রোকসানাকে শান্ত করার সর্বোচ্চ চেষ্টা করছেন। তার কণ্ঠে ভরসা, শান্ত এক দৃঢ়তা। তুমি ভেঙে পড়ো না রোকসানা, দেখবে ওরা ঠিক ফিরে আসবে, আমি আছি না। একটা সত্যি কথা আছে, প্রকৃত সঙ্গী কেবল সুখে পাশে থাকে না, সঙ্গীর দুঃসময়ে ঢাল হয়ে দাঁড়ায়। সোলাইমান মল্লিক যেন সেই কথারই জীবন্ত উদাহরণ। বিয়ের আগ থেকে আজ পর্যন্ত রোকসানার সমস্ত উত্থান পতনে টানাপোড়ানে সোলাইমানই থেকেছেন তার ছায়াসঙ্গী হয়ে। কখনো হাতটা ধরে পাশে থেকেছেন, কখনো এক বাক্যে মনটা হালকা করে দিয়েছেন। এই মুহূর্তে যখন রোকসানার ভিতরটা তীব্র ভয় আর দুশ্চিন্তায় ভেঙে পড়েছে, সোলাইমানের কণ্ঠটাই তার একমাত্র ভরসা। কি হচ্ছে বলো তো? ওরা দুপুর থেকে কিছু খেলেও না। আকাশের কণ্ঠে নরম উদ্বেগ। ঘরটা নিঃশব্দ, কেবল হালকা বাতাসে পর্দা দুলছে। মুখোমুখি বসে আছে আকাশ আর অরা। আকাশের দৃষ্টি অরার দিকে নিবদ্ধ, আর অরার চোখে একরাশ ভয়, হতাশার অসহায়তা। আকাশ বাবার একমাত্র ছেলে, মাকে হারিয়েছে খুব ছোট বয়সে। মা হারানোর শোক কেবল বাবার ছায়াতলে এসে শান্ত হয়েছে কিছুটা। তখন থেকেই তাদের ছোট্ট সংসার, বাপ আর বেটা। সেই সংসারে আলো হয়ে কাজ করেন লতা খালা। রান্নাঘরের কাজ, ঘরের কাজ সব তিনিই সামলান। অরার দিকে তাকিয়ে আকাশ আবারও বলল, কিছু হয়নি বলছো, কিন্তু মুখটা দেখে তো মনে হয় না। এত ভয় কিসের? ওরা তুমি কাঁপছো প্রায়। অরা মাথা নিচু করে রাখে চুপচাপ। আকাশ তার নীরবতা বুঝতে পারছে। শোনো, আমি জানি না তোমার স্বামীর সঙ্গে কি হয়েছিল, কি হচ্ছে এখনো, কিন্তু এটাকে বুঝতে পারছি তুমি সুখী নও। ওরা তোমার চোখে তো সে কথা লেখা আছে। আকাশের কণ্ঠ নরম কিন্তু দৃঢ়। অরার দু চোখ ছলছল করছে, শব্দহীন কান্নার বুদবুদে যেন ভিজে আছে তার চোখের কোণা। ঠোঁট কাঁপছে কিন্তু কথা বলতে পারছে না। কিভাবে সে বলবে যে তার স্বামী আরিশ একজন খুনি, এক বিকৃত মানসিকতার সাইকো, যার প্রেম মানে দখল আর ভালোবাসা মানে শারীরিক নির্যাতন। প্রায় রাতে ঘুমের আগে একটাই রুটিন, বৈবাহিক ধর্ষণ। আর শরীর মন কিছুই যেন তার নিজের ছিল না। এই সত্যি আকাশকে কিভাবে বলবে সে? আকাশ তার নির্জনতা বুঝতে পেরে শান্ত কণ্ঠে বলে, দেখো ওরা, আমরা তো বন্ধু, তাই না? বন্ধুদের মাঝে লুকোচুরি থাকার কথা নয়। আমি যদি তোমার কোনো কাজে আসি তবে তো বন্ধুদের মানে হয়। সে এক হাত বাড়িয়ে অরার মাথায় আলতো করে হাত রাখে, আশ্বাসের মতো স্নেহে চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, রনি কল করেছিল, আরিশ নাকি সব জায়গায় তোলপাড় করেছে তোমার খোঁজে। এই কথায় যেন বিদ্যুৎ খেলে গেল অরার শরীরে। সে আচমকা নড়ে চড়ে বসে পড়ল, গলা শুকিয়ে এসেছে ভয়ে। যদি এখানে চলে আসে? তার চোখে আতঙ্ক ঝলসে ওঠে। আকাশ শান্ত গলায় বলে, আসলে কিছু করতে পারবে না ওরা। তুমি চাইলে কেউ তোমাকে জোর করে কোথাও নিয়ে যেতে পারবে না। আমি আছি তোমার পাশে। অরা তাকিয়ে থাকে আকাশের চোখে। তার ঠোঁটে একটা তিক্ত হাসি ফুটে ওঠে, ছায়া আর কান্নায় মিশ্রিত। আরিশ নাকি জোর করবে না? তুমি জানো না উনি কেমন? অরার গলা যেন কান্না চাপা দেওয়ার চেষ্টায় রুদ্ধ। যেমনই হোক, তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারবে না। আচ্ছা, তুমি বাবার বাড়ি গেলে কেমন হয়? বাই এনি চান্স তোমার হাজব্যান্ডকে তারা সাপোর্ট করে? অরা ধীরে ধীরে মাথা নাড়ল। একটাও শব্দ বেরোলো না ঠোঁট থেকে। তার চোখের পাতার নিচে লুকানো ভয় আকাশের চোখে স্পষ্ট। সে উঠে দাঁড়ালো, আকাশও উঠে দাঁড়িয়েছে। আকাশ, আমি এখানে থাকবো না। আমি চাই না তোমার সাথে কিছু হোক। আরিশ কেমন আচরণ করতে পারে তুমি জানো না? আকাশ তার কাঁধে হাত রাখলো। ধর বোকা, ঝামেলা হবে কেন? রাগ করলে দুটো কথা শুনিয়ে যাবে, এই তো। অরা কিছু বলল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। তার দুপায়ের যেন শক্তি নেই আর। আকাশ তাকে বোঝাতে চায়, কিন্তু অরার দুঃস্বপ্নের বাস্তবতা সে কল্পনাও করতে পারে না। ঠিক তখনই বড়সড় একটা আওয়াজ। দুজনে একসাথে চমকে উঠল। বসার ঘর থেকে হলো আওয়াজটা। অরার গলা কাঁপছে, নিঃশ্বাস টানা টানা। আকাশ শান্ত গলায় বলল, ভয় পেও না, হয়তো লতা খালে কিছু ফেলে দিয়েছেন, চলো দেখে আসি। তারপর ওর হাতটা শক্ত করে ধরলো। অরা কিছু বলল না, কেবল গলা শুকিয়ে গেছে।
আকাশের সাথে ধীরে ধীরে পা ফেললো সে। তারা দুজন করিডোরে পেরিয়ে বসার ঘরের মুখে পৌঁছালো। দম আটকে আসা মুহূর্ত। সামনেই দাঁড়িয়ে আছে আরিশ, দেয়ালের পাশে এক ধাপ সামনে। তার চোখ দুটো তীব্র, অস্বাভাবিকভাবে স্থির, মাথা সামান্য নিচু, ঠোঁট সোজা রেখা। একটা ম্লান ভয়ার্ত নিঃশ্বাস যেন হাওয়ায় জমে আছে। অরার মুখ কেঁপে উঠল। হাতটা এখনো আকাশের হাতে, অথচ এতটাই হতবাক যে হাত সরিয়ে নিতে ভুলে গেছে। আকাশ থমকে গেল। আরিশ ধীরে ধীরে সামনে এগুলো। হামিংবার্ড ফিরে চলো, আমরা বাসায় যাচ্ছি। আরিশের কণ্ঠে হিমশীতল তা। অরার শরীর দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। এই লোক তো সহজে চুপ থাকে না। তার নীরবতা যেন আরো ভয় ধরিয়ে দিচ্ছে। ওরা আপনার সঙ্গে ফিরতে চায় না। আকাশের দিকে তাকালো আরিশ, ঠান্ডা চোখে আপাদমস্তক নজর বুলিয়ে নিল। অরা তৎক্ষণাৎ আকাশের হাত ছাড়িয়ে কিছুটা দূরে সরে গেল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।